আজ 5 আগস্ট। ঠিক আজকের দিনেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিল ভারতে। আর সেই হাসিনার দেখা গেছে যে পালিয়ে আসার পর বাংলাদেশে এক প্রকার অরাজকতা তৈরি হয়। তবে ঠিক 1 বছর পর এবং আজকের ঠিক 1 বছর পর দেখা গেছে যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি কিন্তু যাচ্ছেন বাংলাদেশ সফরে। 30 বছর পর তিনি বাংলাদেশ সফরে যাচ্ছেন। হাসিনা থাকাকালীন বাংলাদেশের সাথে পাকিস্তানের যেখানে কোনো ধরনের যোগাযোগই ছিল না, সেই জায়গায় ঠিক আজকের দিনকেই বেছে নেওয়া হয়েছে 5 আগস্ট। ঠিক যেদিন হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে প্রাণে বেঁচে চলে এসেছিল, সেই দিনটিতেই 30 বছর পর আজ পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি কিন্তু যাচ্ছেন আজ বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে বার্তা ঢাকার। ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া কেন ইউনূস? প্রশ্ন একাধিক। তবে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, মধ্যযুগীয় শাসন ব্যবস্থা, মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশে 1 বছরে বাংলাদেশবাসী যা দেখেছে এতদিন যাবৎ, অর্থাৎ 71 সন থেকে হয়তোবা 2024 পর্যন্ত এই পরিস্থিতির শিকার হয়নি ভারত, যা 1 বছরে দেখেছে বাংলাদেশ। তবে এই যে ছবি বাংলাদেশে 1 বছরে ধরা পড়লো, অন্যদিকে আজ যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো যোগাযোগই ছিল না, সেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী এবার যাচ্ছেন বাংলাদেশে। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো অঙ্কিতা, আজকে 5ই আগস্ট, আজ থেকে 1 বছর ঠিক আগেই শেখ হাসিনা কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশ জুড়ে হয়েছিল, জুলাই আগস্ট আন্দোলন নামে যে আন্দোলন খ্যাত, সেই আন্দোলনের পরে আজকের দিনে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এবং আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট, যে তিনি বাংলাদেশ ছেড়ে প্রথমে আগরতলাতেই এসেছিলেন এবং আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং তারপর থেকেই তিনি ভারতবর্ষেই আছেন বলে সবাই জানে, কিন্তু তিনি ঠিক কোথায় আছেন সেটা জানা হয়নি এবং ভারতের সরকারি তরফ থেকেও কোনো কিছু বলা হয়নি যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। কিন্তু আমরা সবাই জানি যে তিনি ভারতবর্ষেই আছেন। কিন্তু এই 1 বছরে বাংলাদেশের পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। যে বাংলাদেশকে আমরা বাংলা ভাষা আন্দোলনের আতুরঘর নামে চিনতাম, যে দেশকে চেনা হতো যে একটা ভাষা আন্দোলনের মধ্যে যে দেশ তৈরি হয়েছিল, সেই দেশ আজকে মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ ইউনূস, তিনি পুরোপুরি মৌলবাদীদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছেন। তিনি তাদের হাতের পুতুলে পরিণত হয়েছেন এবং তার ফলশ্রুতি আমরা গত 1 বছর ধরে দেখতে পেয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া গোপালগঞ্জের হিংসার ঘটনা তার জ্বলন্ত প্রমাণ, যেখানে কিভাবে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেছিল এনসিপির কর্মী সমর্থকরা এবং তার পরবর্তী আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সাধারণ মানুষরা তার প্রতিরোধ গড়ে তোলে এবং তার ফলে তুমুল মারামারি হয়, রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়, বেশ কয়েকজন প্রাণও হারান, প্রচুর মানুষ নিখোঁজ হয়ে যান এবং এই ধরনের ঘটনা গত 1 বছর ধরেই বাংলাদেশে ঘটে আসছে। আমরা কখনো দেখেছি রবীন্দ্রনাথের বাড়ি, পৈতৃক বাড়িতে ভাঙচুর হচ্ছে, কখনো সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি হিসেবে যিনি স্বীকৃতি পেয়ে গেছিলেন, তার গানের আদলে তৈরি করা ভাস্কর্য নজরুল বিশ্ববিদ্যালয় ছিল, সেটাও ভাঙা হয়েছে। আমরা একাধিক ঘটনা দেখেছি বাংলাদেশে ঘটেই গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা রীতিমতো বেড়ে গেছে। শেখ হাসিনার আমলে যেখানে একটা সহাবস্থান থাকতো প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের মধ্যে, আমরা সেইটা দেখতে পাইনি গত 1 বছরে। আমরা দেখেছি বারবার হিন্দু সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হয়েছেন, হিন্দু মহিলারা ধর্ষিত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রচুর জায়গা জমি হিন্দুদের দেবত্ব সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। আমরা খিলাপথে একটা প্রাচীন দুর্গা মন্দিরকে ভাঙচুর করতে দেখা গেছে, মৌলবাদীরা ভাঙচুর করেছে, তাতে সরকারি মদতও ছিল। আমরা বারবার দেখেছি যে কিভাবে সংখ্যালঘু হিন্দুরা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে, কিন্তু সেখানে মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বারবারন্ত বেশি লক্ষ্য করা গেছে মৌলবাদীদের তাণ্ডব। কদিন আগেই বাংলাদেশের একটা জনপ্রিয় সংবাদপত্র জনকণ্ঠ, তার অফিস দখল করে নিয়েছে মৌলবাদীরা
ছাত্র শিবিরের লোকজন গিয়ে রীতিমতো তালিকা টাঙিয়ে দিয়েছে, সেখানে যারা পত্রিকার সম্পাদক ছিল এবং তার 2 পুত্র সেখানে ঢুকতে পারবেন না। পাশাপাশি যে সমস্ত সাংবাদিকরা নিরপেক্ষতার কথা বলতো, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে প্রতিবেদন করতো, তাদেরকেও ঢুকতে বারণ করা হয়েছে। এরকম ভাবে বাংলাদেশের ছোট থেকে বড় সমস্ত প্রতিষ্ঠানেই মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানকার বিদেশ নীতি থেকে সম্পূর্ণ কিছুই মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে, যার প্রমাণ আজকে পাওয়া গেছে। আজকে বাংলাদেশের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী 3রা আগস্ট পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার তিনি 3 দিনের জন্য বাংলাদেশ সফরে আসবেন। ঢাকা ছাড়া বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে তার। যে পাকিস্তানের কাছে একটা যুদ্ধ পারমাণবিক যে যুদ্ধ ব্যবস্থাগুলি বা সরঞ্জাম থাকা দরকার তা পর্যাপ্ত পরিমাণে নেই, যে জায়গায় যে দেশে নিজে চলার মতো কোন ধরনের আর্থিক যে কোষাগার থাকে তা ধীরে ধীরে স্ফীত হয়ে যাচ্ছে, সেই জায়গায় ওই দেশের বিদেশ মন্ত্রীর সাথে বাংলাদেশের এই সম্পর্ক আরো মজবুত করা আগামী দিনে বাংলাদেশকে কতটা অন্ধকারে ঠেলতে পারে। কারণ কোন ধরনের সাহায্য তো পাকিস্তান থেকে পাবে না বাংলাদেশ, কারণ পাকিস্তানের বর্তমান পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। এখনো পাকিস্তানে গাধার গাড়ি চলে, যে জায়গায় অন্যান্য ইলেকট্রিক রেল চলছে, যে জায়গায় দেখা যায় যে একেবারে পরিকাঠামো উন্নয়ন, সে জায়গায় এখনো পাকিস্তানে গাধার গাড়ি চলে। আর সেই গাধার গাড়ি চড়া সেই দেশের সাথে, সেই দেশের বিদেশ মন্ত্রীর সাথে বাংলাদেশের বৈঠক কতটা উন্নতি নাকি অবনতি, কি বলবে? হ্যাঁ, বিষয়টা দেখো, এইটা একটা গভীর ষড়যন্ত্র আছে। বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছে তারা বলছেন যে পাকিস্তানের বিদেশমন্ত্রীর এই যে 3 দিনের বাংলাদেশ সফর, প্রায় 30 বছর বাদে তিনি বাংলাদেশে আসছেন। 1971 সালে বাংলাদেশ আর পাকিস্তান আলাদা হওয়ার পর থেকে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক সেইভাবে ছিল না, কিন্তু 30 বছর পরে আজকে পাকিস্তানের বিদেশমন্ত্রী আসছে। আর এই ঘটনাটা ঘটছে শুধুমাত্র আমেরিকার অঙ্গুলি হেলনে। আজকে চীন, রাশিয়া এবং ভারত একটা জোট তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম কদিন আগেই বাংলাদেশ, পাকিস্তান, চীন মিলে একটা জোট তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু সেই জায়গাটা ভেঙে গিয়ে আজকে জোটটা তৈরি হচ্ছে রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে। আর এটাতেই আমেরিকার চক্ষুসুর হয়েছে। আমরা আগেও দেখেছি একটা বিতর্ক তৈরি হয়েছিল যে বাংলাদেশের পার্বত্য এলাকায় আমেরিকা একটা সেনা ক্যাম্প তৈরি করেছে নাকি। এটা নিয়ে ইংলিশ সরকারের তরফ থেকে কোনো মন্তব্য না করা হলো, বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশিত হয়েছিল এবং একটা ভিডিও এসেছিল এবং তারপরে সেটা নিয়ে বিতর্ক হয়। বর্তমানে বিষয়টা ধামাচাপা পড়ে আছে, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে যেহেতু চীন, রাশিয়ার সাথে ভারত একটা জোট তৈরি করার ব্যাপার তৈরি হচ্ছে এবং আমেরিকার অনেক ক্ষেত্রে হুঁশিয়ারি মানছেও না ভারত, সেই জায়গায় পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে আমেরিকা একটা অক্ষ তৈরি করতে চাইছে, যাতে এই দিকটাতে চীন এবং ভারত না কন্ট্রোল করতে পারে এশিয়ার এই অঞ্চলটাতে, যাতে আমেরিকারও একটা সে থাকে। এই জন্য বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে মোহাম্মদ ইউনিস, তখন জো বাইডেন আমেরিকার ক্ষমতায় ছিলেন, তখনও আমরা দেখেছিলাম মোহাম্মদ ইউনিসের সাথে জো বাইডেনের একটা ভালো সম্পর্ক। ট্রাম্প আসার পরেও যেখানে আমরা আশা করেছিলাম যে ট্রাম্পের যে তদন্ত কমিটির, যে নিরাপত্তা কমিটির দায়িত্বে তুলসী গাবার্ড যাবার পরে এবং কিছু ভারতীয় যাবার পরে আমরা আশা করেছিলাম যে চিন্ময় প্রভু সহ বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তারপরে যেহেতু ইসকন একটা আন্তর্জাতিক সংস্থা, ইসকনের সাথে প্রচুর গুরুত্বপূর্ণ ব্যক্তি জড়িয়ে আছে মার্কিন প্রশাসনের, তুলসী গাবার্ড নিজে একজন ইসকনের সদস্য, এবং সেখানে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, ইসকনের উপর যে অত্যাচার হচ্ছে, সেইটা আমেরিকা সরকার হস্তক্ষেপ করবে, সেখানে ব্যাপারটা থামানো হবে। কিন্তু আমরা সেই ধরনের কোনো ঘটনাই দেখিনি। উল্টে আমরা দেখেছি যে বাংলাদেশকে আরো বেশি সাহায্য করছে আমেরিকা, বাংলাদেশে গম রপ্তানি করছে এবং ইউনিস অনেকটা কাছের মানুষই পরিণত হয়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে, এর পেছুতে আমেরিকা রয়েছে। ওই জন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাকিস্তানের বিদেশমন্ত্রীর সফরকে নিয়ে যখন প্রশ্ন করা হয় যে ভারত এই ব্যাপারটাকে কিভাবে দেখবে, তখন পাকিস্তানের এই বিদেশমন্ত্রীর সফর নিয়ে ঢাকা মন্তব্য করে যে ভারত পাকিস্তানের সাথে সম্পর্ক কি হবে সেটা আমরা যেমন ঠিক করি না, তেমনি বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক কি হবে এটা ভারত ঠিক করতে পারে না। ভারতের নিজের ব্যাপার নিয়ে মাথা ঘামানো উচিত। ভারতকে এই বার্তা দিয়ে বাংলাদেশ আদতে বোঝাতে চেয়েছে যারা একদিন তাদের দেশকে জন্ম দিয়েছিল, ভারত না থাকলে বাংলাদেশের জন্ম হওয়া সম্ভব ছিল না, কিন্তু আজকে জন্মদাতাকেই
বাংলাদেশ একটা ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তান তারা কার সাথে সম্পর্ক তৈরি করবে না করবে সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, এবং সেটা যদি একদমই শুভ তুমি এই বিষয়টার দিকে নজর রাখো এবং বিদেশ মন্ত্রীর এই সফর কতটা গুরুত্বপূর্ণ, কি চুক্তি হচ্ছে সেই বিষয়টার দিকে নজর রাখো। আমি পরে যোগাযোগ করব তোমার সাথে। তবে এই যে বৈঠক বা এই যে সফর, বাংলাদেশ সফর রয়েছে, এই বাংলাদেশ সফরে পাকিস্তানের বিদেশ মন্ত্রী এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রীর যে বৈঠক হতে চলেছে, বাংলাদেশ প্রধানের সাথে যে বৈঠক হতে চলেছে, সেটা নিয়ে তো অবশ্যই নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের। তবে বাংলাদেশে রীতিমতো নৈরাজ্য কায়েম রয়েছে, নেই নির্বাচন, নেই গণতন্ত্র, নেই সেখানে নিরাপত্তা। তারপরেও কিভাবে এই বাংলাদেশ আগামী দিনে পাকিস্তানকে নিয়ে এগিয়ে যাবে তা নিয়ে কিন্তু নানা মতানৈক্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।